আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ আপনি অ্যালগোরিদম করছেন ধাপের মাধ্যমে, আমরা দেখে আসলাম অ্যালগোরিদম কিভাবে করছি, ধাপের মাধ্যমে করছি। এখন আমরা কি করব, ফ্লোচার্ট করব। ফ্লোচার্টটা কিন্তু ধাপের মাধ্যমে হবে না, অর্থাৎ অ্যালগোরিদম যেভাবে করছি ঠিক সেম তাই হবে, শুধুমাত্র কিছু পার্থক্য থাকবে। নাম্বার 1 পার্থক্য, এর মধ্যে কোনো ধাপ থাকবে না। নাম্বার 2, এর মধ্যে থাকবে চিত্র। ফ্লোচার্ট অর্থাৎ এখানে চিত্রের মাধ্যমে আমরা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। তো ফ্লোচার্টের সংজ্ঞা কি? ফ্লোচার্টের সংজ্ঞা হচ্ছে বিভিন্ন প্রতীক বা চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান। চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান করাকে আমরা কি বলি, ফ্লোচার্ট বলি। ওকে, তো বিষয়টা হলো যে এইখানে বিভিন্ন ধরনের চিত্র থাকবে, বিভিন্ন ধরনের প্রতীক থাকবে, তা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। মূলত ফ্লোচার্টটা হচ্ছে আবার 2 প্রকার। তার মধ্যে 1 নাম্বার প্রকারকে আমরা বলি সিস্টেম ফ্লোচার্ট, আর 2 নাম্বার যে পার্টটা আছে তাকে আমরা বলি প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন বিষয়টা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি? সিস্টেম ফ্লোচার্ট বলতে আমরা কাজের সংগঠন করার জন্য বা কোনো একটা কাজ করব তার জন্য যে ফ্লোচার্টটা অঙ্কন করা হবে তাকে আমরা সিস্টেম বলি। সিস্টেম ফ্লোচার্ট বলতে আমরা যে কোনো কাজ করতে হলে যদি কোনো ফ্লোচার্ট আমরা তৈরি করতে চাই তখন আমরা তাকে সিস্টেম ফ্লোচার্ট বলবো। আর প্রোগ্রাম করার জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলবো। ওকে, সো এই বিষয়টা নিয়ে আমরা বিষয়টা একটু কথা বলি। যেমন হচ্ছে চিত্রের মাধ্যমে যেহেতু কথা বলা হয়েছে, তাহলে কতগুলো চিত্র থাকবে, যে চিত্রের মাধ্যমে প্রতীক থাকবে, যে প্রতীকের মাধ্যমে আমরা ফ্লোচার্ট আঁকতে পারবো। তো প্রতীকগুলা কি সেই বিষয় নিয়ে একটু কথা বলি। ধরেন প্রথমে আমরা জানতে চাচ্ছি প্রতীকের নাম, তারপর প্রতীকটা দেখতে কিরকম সেটা, তারপর ধরেন তার আকৃতি কি এবং তার কাজ কি। এই কয়েকটা বিষয় আপনাদেরকে এখন দেখাবো। ওকে, তো দেখেন আমরা যদি আসি এই প্রতীকের নাম, প্রতীক, আকৃতি এবং কাজ নিয়ে, তখন আমরা প্রথমে কয়েকটা প্রতীক আঁকবো, আকৃতি দেখবো এবং তার কাজ দেখবো। ওকে, তো এখান থেকে আমরা প্রথমে 1 নম্বরে আসি। 1 নম্বর যে প্রতীকটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে টার্মিনাল প্রতীক। তো টার্মিনাল প্রতীকটা মূলত হচ্ছে আপনার কোনো কাজ শুরু করব বা শেষ করব, যেমন কিছুক্ষণ আগে অ্যালগরিদমের মধ্যে আপনাদেরকে দেখাইছি যে স্টেপ 1 আমাদের স্টার্ট করতে হয়, স্টেপ শেষে লাস্ট স্টেপে আপনাদেরকে এন্ড করতে হয়। তো বিষয়টা হচ্ছে যে অ্যালগরিদমের মধ্যে যেহেতু স্টেপ বাই স্টেপ না লিখে আমাদেরকে চিত্রের মাধ্যমে লিখতে হবে, তো মনে রাখবেন যখনই কোনো স্টেপে স্টার্ট করব বা এন্ড করব তখন আমাদের টার্মিনাল প্রতীকটা আঁকতে হবে। আর টার্মিনাল প্রতীকটা দেখতে হচ্ছে ঠিক এইরকম ডিম্বাকৃতির, এটা আকৃতির নাম হচ্ছে ডিম্বাকার। অর্থাৎ ডিম্বাকার টার্মিনাল প্রতীকের মাধ্যমে আমরা কোনো কাজের স্টার্ট বা এন্ড করব। ওকে, তো আমরা কোনো কাজের স্টার্ট বা এন্ড করার জন্য টার্মিনাল প্রতীক ব্যবহার করব। এই গেল হচ্ছে আমার প্রথম প্রতীকের উদাহরণ। তো বিষয়টা হচ্ছে আপনি যখনই কোনো কাজে স্টার্ট করবেন বা এন্ড করবেন তখনই আপনাদেরকে এই টার্মিনাল প্রতীক ডিম্বাকার আকৃতির ইউজ করতে হবে। 2 নম্বরে যে প্রতীকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট আউটপুট প্রতীক। ইনপুট আউটপুট প্রতীক। তো ইনপুট আউটপুট প্রতীকটা বিষয়টা হচ্ছে যে আমরা যখনই কোনো মান ইনপুট করি বা প্রিন্ট করি, অ্যালগরিদমের মধ্যে আমরা দেখে আসছি 2 নম্বর স্টেপে আমাদের ইনপুট এবং 4 নম্বর স্টেপে আমাদের প্রিন্ট করতে হচ্ছিল। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেহেতু আর স্টেপ ইউজ করতে পারবেন না, এখানে প্রতীক ইউজ করতে হবে। তো ওই প্রতীক ইউজ করার জন্য আপনাদের এখানে একটা চিহ্ন লাগবে যেটাকে আমরা সামান্তরিক আকার বলি। অর্থাৎ ইনপুট আউটপুট প্রতীকের চিহ্নটা হচ্ছে কিরকম, সামান্তরিক আকার। এর মাধ্যমে আমরা কি করতে পারবো, ইনপুট করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। ওকে, তো ইনপুট এবং প্রিন্টের করার জন্য আমাদেরকে এই সামান্তরিক আকার ইনপুট আউটপুট প্রতীক ইউজ করতে হবে। 3 নম্বরে যে প্রতীকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক। এখন প্রক্রিয়াকরণ প্রতীক বলতে আমরা মূলত কোনো একটা আয়তাকার আকৃতির প্রতীককে বুঝি। অর্থাৎ প্রক্রিয়াকরণ বলতে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগের যে কাজগুলো করব তাদেরকে আমরা এই আয়তাকার আকৃতি চিহ্নের মাধ্যমে লিখবো, সেজন্য যেটাকে আমরা প্রক্রিয়াকরণ বলি।
এটা হচ্ছে আয়তাকার আকৃতির। তো এর মাধ্যমে আমরা হচ্ছে প্রবাহ বা নির্বাহের যে কাজ আছে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজগুলো করার জন্য আপনাদেরকে এই প্রক্রিয়াকরণ প্রতীক বা আয়তাকার আকৃতির প্রতীকটা ব্যবহার করতে হবে। 4 নম্বরে যে প্রতীকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রতীক। তো সিদ্ধান্ত গ্রহণ প্রতীক বলতে আমরা কি বুঝি? যদি আপনাদেরকে এমন কোনো সিচুয়েশন আসে যেখানে আপনার ফ্লোচার্টটা বা হচ্ছে আপনার প্রোগ্রামটাকে 2 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ যদি একটা শর্ত থাকে, সেই শর্ত যদি ইয়েস হয় বা ট্রু হয় বা সেই শর্ত যদি নো হয়, তখন আপনাদেরকে একটা প্রতীক ইউজ করতে হবে। সেই প্রতীকটা দেখতে হচ্ছে ডায়মন্ড আকৃতির। এই প্রতীককে আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রতীক বলি, যেটা আকৃতির নাম বলি হচ্ছে ডায়মন্ড আকৃতি। এর মাধ্যমে আমরা কি করতে পারবো? সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো বা শর্তের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করি। ওকে, শর্তের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এখন বিষয়টা হচ্ছে যখন আমরা চিহ্নটা ব্যবহার করব তখন এটার 2টা হাত থাকবে বা 2টা দিক থাকবে, একটা ইয়েস একটা নো। তো আমরা ইয়েস এর মাধ্যমে ইয়েস এর কাজ, নো এর মাধ্যমে নো এর কাজ করতে পারবো। 5 নম্বরে যে টপিকটা নিয়ে কথা বলতেছি, 5 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে দিক নির্দেশনা প্রতীক। দিক নির্দেশনা প্রতীক বলতে আমরা কোন দিকে যাচ্ছি, সেটা কি উপরের দিকে না নিচের দিকে, তার দিকটা আমরা এভাবে নির্দেশ করে দিতে পারবো। অর্থাৎ তীর আকৃতির চিহ্নের মাধ্যমে, এটা নিচের মাধ্যমে বোঝানো হয়, এটা উপরে, এটা ডান, এটা বামে, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা তীর আকৃতির প্রতীকটি ব্যবহার করব। তীর আকৃতির প্রতীকের মাধ্যমে আমরা প্রবাহের দিক দেখাতে পারবো, অর্থাৎ প্রবাহের দিক কোন দিকে, অর্থাৎ আমি কি উপরে যাব, নিচে যাব, ডানে যাব না বামে যাব, তার জন্য হচ্ছে এই প্রতীকটা ব্যবহার করা হয়। তাছাড়া আরেকটা প্রতীকে ব্যবহার করা হয় যেটাকে আমরা বলি সমন্বয়করণ প্রতীক। তো সমন্বয়করণ প্রতীক বলতে আমরা এমন একটা প্রতীককে বুঝি যে প্রতীকে আমরা কি করতে পারবো, সবগুলো যদি আমাদের কাছে একাধিক আউটপুট থাকে, ওই একাধিক আউটপুটকে একত্র করার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করি। সেটা হচ্ছে এরকম ছোট একটা বৃত্তের মতো, অর্থাৎ এর নাম বলতে পারবো হচ্ছে ছোট বৃত্তাকার। অর্থাৎ এই ছোট বৃত্তাকার আকৃতির প্রতীকের মাধ্যমে আমরা কি করতে পারবো, সমন্বয়ের কাজ করতে পারবো। তো এর মাধ্যমে হচ্ছে যে যদি আমার কাছে উত্তরটা একাধিক আউটপুট থাকে, অর্থাৎ একাধিক আউটপুট একত্রকরণ, যদি আপনার কাছে একাধিক আউটপুট থাকে তাদেরকে একত্রকরণ করার জন্য আমরা এই রকম ছোট বৃত্তাকার আকৃতির প্রতীক ব্যবহার করি। তাছাড়াও টিকার প্রতীক আছে, টিকার প্রদান করার প্রতীক আছে, তার আপনাদের লুপের তৈরি করার প্রতীক আছে। সেই জিনিসগুলো আপনাদের মাঝে মাঝে ব্যবহার হতে পারে, যদিও মূলত এই 6টা প্রতীকে আপনার প্রয়োজন হবে। তো যে কোনো আমরা ফ্লোচার্ট করবো না কেন, সেই ফ্লোচার্টে অবশ্যই এই 6টা প্রতীক থাকবে। আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব যে কোন প্রতীকের কাজ কি এবং কোন প্রতীককে আমরা কখন ব্যবহার করব। তো কাজের উপর ডিপেন্ড করে আমরা প্রতীকগুলো ব্যবহার করব, আর প্রতিটা প্রতীকের আলাদা করে নাম আছে। এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবেন যে কোন প্রতীকের মাধ্যমে আমরা কোন কাজটা করতেছি। তো এটা একটা উদাহরণের মাধ্যমে যখন আমরা দেখব তখনই আসলে আরো ভালো করে ক্লিয়ার হতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে আমরা অ্যালগরিদমের মধ্যে কয়েকটা উদাহরণ করে আসছি, বেসিক কিছু উদাহরণ। সেম একইভাবে ফ্লোচার্টের জন্য সেই রকম বেসিক কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে ধরেন আমাদেরকে পরীক্ষায় বলা হলো যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে 3-এর জন্য হতে পারে, মানে প্রয়োগের জন্য আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা অনুধাবনের জন্য আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে ধরেন উদাহরণ নাম্বার 1। সেম আমরা যেভাবে অ্যালগরিদমের জন্য যে উদাহরণটা দেখছি সেম একইভাবে ফ্লোচার্টের জন্য সেম একই উদাহরণ দেখবো। অর্থাৎ উদাহরণ নাম্বার 1-এ আমরা 3টি সংখ্যার যোগফল নির্ণয় করব। 3টি সংখ্যার যোগফল নির্ণয়ে ফ্লোচার্ট আঁকো। তো আপনাদেরকে বলা হয়েছে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট আঁকতে। আমরা লাস্ট অ্যালগরিদমের মধ্যে দেখে আসছি
যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ে অ্যালগরিদম লিখো, তখন আপনাদেরকে অ্যালগরিদম লিখতে হয়েছে। আর এখন আপনাদেরকে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট আঁকো, অর্থাৎ আপনাকে ফ্লোচার্ট আঁকতে হবে। তো মনে রাখতে হবে যে অ্যালগরিদমের সময় কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ লিখছেন, যার কারণে আপনাকে স্টেপ 1 স্টেপ 2 গুলো লিখতে হয়েছে। বাট ফ্লোচার্টের মধ্যে কিন্তু আপনার এখানে কোনো স্টেপ থাকবে না, এখানে থাকবে চিত্র, কিন্তু মূল বিষয়টা, মূল থিমটা কিন্তু সেম থাকবে। তো আমরা জানি যে 3টি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য স্টেপ 1 আমাদের কি করতে হয়, স্টার্ট করতে হয়। সো আমরা এখানে ফ্লোচার্টের ক্ষেত্রে স্টার্ট করার জন্য কিন্তু স্টার্টের যে প্রতীকটা আছে সেটা আমরা ইউজ করব। তো আমরা কিছুক্ষণ আগে বলছি স্টার্ট করার জন্য প্রতীকটা হচ্ছে এরকম ডিম্বাকার আকৃতির। তো আমরা এখানে ডিম্বাকার আকৃতির চিহ্নটা দিব, আমার ভিতরে আপনি স্টার্ট লিখবেন। তো একদমই সিম্পল, আপনি প্রথমে চিত্রটা দিবেন, তারপরে অ্যালগরিদমের মধ্যে যেটা লিখছেন ঠিক সেটা এখানে বসাই দিবেন। 2 নম্বর স্টেপে আমাদের কি করতে হয়েছিল, আমি প্রথম স্টেপে স্টার্ট করছি, 2 নম্বর স্টেপে আপনাদেরকে ইনপুট করতে হয়েছিল। তো ইনপুট করার জন্য আপনাদের যে প্রতীকটা, সেই প্রতীকটা দেখতে কিছুক্ষণ আগে আমরা বলছি যে ইনপুট আউটপুট প্রতীকটা হচ্ছে কিরকম, সামুদ্রিক আকার। তো এখানে সামুদ্রিক আকার প্রতীকের মধ্যে আপনি এখন ইনপুট করবেন। তো এখানে আপনি লিখছিলেন ইনপুট ABC, সেম একইভাবেও আপনাকে এখানেও লিখতে হবে ইনপুট A, B, C। অর্থাৎ আপনি অ্যালগরিদমে যা করছেন ফ্লোচার্টে আপনি তাই করতেছেন, শুধুমাত্র ধাপগুলো নাই আর চিত্রগুলো আছে। তো এই ক্ষেত্রে আপনাদের প্রথমে স্টার্ট করলেন ডিম্বাকার আকৃতির, তারপরে হচ্ছে ইনপুট করলেন সামুদ্রিক আকার। তো আমরা কি করছি, স্টার্ট থেকে ইনপুটের দিকে আসি, এই কারণে আমাদের এখানে একটা প্রতীক দিতে হবে, যেটাকে তীরাকৃতির প্রতীক বলি, অর্থাৎ দিকটা দেখাইতে হবে। আমরা উপর দিক থেকে নিচের দিক থেকে আসতেছি। ইনপুট আউটপুট প্রতীকের মধ্যে আমরা সামুদ্রিক চিহ্ন ব্যবহার করলাম। এবারে প্রশ্ন হচ্ছে 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে আমাদের কি করতে হয়, 3 নম্বর স্টেপে আপনি যাদেরকে ইনপুট করছেন তাদের মধ্যে আপনি যোগ করে দিবেন। তখন যোগ করার জন্য কিন্তু আপনাদেরকে কি ইউজ করতে হবে, আপনাদেরকে এটাকে প্রক্রিয়াকরণ বলা হয়। তাহলে যোগ করার ক্ষেত্রে আপনাদের প্রক্রিয়াকরণ চিহ্ন ব্যবহার করা লাগবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রক্রিয়াকরণ চিহ্নটা দেখতে কিসের মতো, সেটা হচ্ছে আয়তাকার আকৃতির। সো আমরা এখানে আয়তাকার আকৃতির প্রতীকটা দিব এবং এখানে আমরা যোগের কাজটা করবো, অর্থাৎ সাম ইকুয়াল A প্লাস B প্লাস C। যা লিখেছিলাম ফ্লোচার্ট অ্যালগরিদমে সেম একই জিনিসই ফ্লোচার্টে লিখলাম, যা শুধুমাত্র প্রতীকটাকে চেঞ্জ করলাম। এবারে কাজ হচ্ছে আপনি যখন সামের মান প্রদর্শন করলেন, তারপর আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে আউটপুট আকারে দেখাতে হবে না। আউটপুট আকারে দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে, আবার আরেকটা প্রতীক দিতে হবে, যেটাকে আমরা বলি সামান্তরিক আকার প্রতীক। দেখেন আউটপুট আর ইনপুটের জন্য প্রতীকটা সেম, অর্থাৎ ইনপুটের জন্য যে প্রতীকটা দিচ্ছেন আউটপুটের জন্য সেম একইভাবে প্রতীকটা ইউজ করবেন। তো এখানে আমরা সাম ইকুয়াল টু A প্লাস B প্লাস C করছি। এবার সামের মানটা আমাকে আউটপুট আকারে দেখাতে হবে। আমরা জানি যে আউটপুট আকারে দেখাকে আমরা বলি প্রিন্ট, আর আমরা আউটপুট আকারে দেখাচ্ছি হচ্ছে সামকে, তাহলে প্রিন্ট সাম। এবং এরপরের স্টেপে আমরা যাচ্ছি। তো আমরা দেখি যে ফ্লোচার্টের ক্ষেত্রে, অ্যালগরিদমের ক্ষেত্রে সবার লাস্ট স্টেপে আমাদের কাজটা শেষ ছিল। ফ্লোচার্টের ক্ষেত্রে সেম করতে হবে, তবে সেই ক্ষেত্রে কোনো ধাপ না লিখে আমাদেরকে এন্ড করতে হবে। তো আমরা স্টার্ট করছি যে প্রতীক দিয়ে, টার্মিনাল প্রতীক দিয়ে, এন্ড করার জন্য সেম একই প্রতীকই ব্যবহার করবো, অর্থাৎ এন্ড এইভাবে লিখবো এবং এখানে একটা টার্মিনাল প্রতীক দিলাম। তাহলে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ফ্লোচার্ট। যেভাবে আমরা অ্যালগরিদম তৈরি করছি সেম ভাবেই আমরা ফ্লোচার্টটা তৈরি করলাম। পার্থক্য হচ্ছে অ্যালগরিদমের মধ্যে ধাপ ছিল, এখানে ধাপ নাই। অ্যালগরিদমের চিত্র ছিল না, এখানে চিত্রের মাধ্যমে সেটাকে সমাধান করার চেষ্টা করছি। তো আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে খেয়াল করে দেখেন, অ্যালগরিদমের মধ্যে আপনি স্টেপ বাই স্টেপ যখন লিখতে, তখন কিন্তু কোনো প্রবাহের দিক কিন্তু নির্দেশ করা ছিল না, কিন্তু এখানে একটা প্রবাহের দিক নির্দেশ করা হয়েছে, যার কারণে অ্যালগরিদম থেকে ফ্লোচার্টটা ইউজ করাটা বেটার বেশি এবং সোজা বেশি। কারণ হচ্ছে যদি কোনো ইউজার আপনার অ্যালগরিদম বা ফ্লোচার্ট দেখতে চায়, তখন অ্যালগরিদম থেকে যেটা বুঝতে পারবে তার থেকে আরো সোজাভাবে এই ফ্লোচার্টের মাধ্যমে দেখতে পারবে। তো পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, তাহলে অবশ্যই উত্তরটা হবে ফ্লোচার্ট। কারণ এর মধ্যে স্টেপ বাই স্টেপ বা হচ্ছে ধাপ অনুসারে সাধারণত থাকেই, তাছাড়া তার মধ্যে প্রবাহের দিকটা নির্দেশ করা থাকে। দিক নির্দেশ করা থাকলে আমরা কিন্তু ইজিলি বিষয়টা বুঝতে পারি। এই গেল হচ্ছে আপনাদের প্রথম ফ্লোচার্ট। সেম একইভাবে আমরা অ্যালগরিদম যেভাবে করছি 2 নাম্বারটাও সেম একইভাবে করতে পারবো। যেমন হচ্ছে 2 নম্বরে বলা হয়েছিল 4টি সংখ্যার বিয়োগ করার জন্য। তো 4টি সংখ্যার বিয়োগ করার জন্য তো আপনাকে এখানে বলা হয়েছে 4টি সংখ্যার বিয়োগ ফল নির্ণয়ে ফ্লোচার্ট লিখো। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাকে স্টার্ট করতে হবে, ইনপুট করতে হবে কাকে কাকে, A B C নিছেন, তার সাথে আর একটাকে নেবেন, তার নাম হচ্ছে কি ডি নিলাম। এবারে আমরা এখানে কি করব, যেহেতু 4টা সংখ্যা আছে সেই কারণে এখানে আমরা সামের জায়গায় কাকে রাখবো, সাবকে রাখবো, সাব রাখবো এবং এখানে A মাইনাস B মাইনাস C মাইনাস D, অর্থাৎ একই কাজ, শুধুমাত্র লেখাটা চেঞ্জ আসতেছে একটু, এই হচ্ছে কথা। সেটা আমরা অ্যালগরিদমের মধ্যে দেখে আসছি। দেন প্রিন্ট করতে হবে সাবকে,
আর কাজের দি এন্ড। তো একই বিষয়, শুধুমাত্র প্রতীকগুলা চেঞ্জ হচ্ছে, স্টেপ শব্দটাগুলা নাই। তো এইরকম ভাবে আমরা 3 নাম্বার উদাহরণে আসতে পারি। 3 নাম্বার উদাহরণের মধ্যে 4টি সংখ্যার জায়গায় আমরা বলতে পারি যে 5টি সংখ্যার কি করতে গুণফল, 5টি সংখ্যার গুণফল নির্ণয় করার জন্য আপনাকে বলতে পারে। তো 5টি সংখ্যার গুণফল নির্ণয় করার জন্য আপনার এখানে নতুন করে আরেকটা চলক লাগবে, যেটাকে আমরা ABCDE বলি। আর আমরা জানি যে এখানে গুণ করাকে আমরা MUL বা মাল্টিপ্লিকেশন বলি। দেন হচ্ছে এখানে আমরা A ইন্টু B ইন্টু C ইন্টু D ইন্টু E করব, 5টি সংখ্যার গুণ করব। দেন হচ্ছে প্রিন্ট করব কাকে, MUL কে, আর দেন কাজের দি এন্ড করব। সো এটা হচ্ছে 5টি সংখ্যার গুণফল নির্ণয়ের ফ্লোচার্ট। এবারে আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে হচ্ছে ধরেন প্রশ্ন বলা হইল 3টি সংখ্যার ভাগফল নির্ণয় করতে। 3টি সংখ্যার ভাগফল, 3টি সংখ্যার ভাগফল যখন আপনাকে নির্ণয় করতে বলবে তখন আপনাদের কিন্তু এখানে 3টে সংখ্যা নিতে হবে, অর্থাৎ ABC নিতে হবে। দেন এখানে আপনাকে কি ইউজ করতে হবে, এখানে আপনি তো মাল্টিপ্লিকেশন ইউজ করছেন কিছুক্ষণ আগে গুণ করার জন্য, আর ভাগ করার জন্য হচ্ছে DIV ইউজ করবেন, যেখানে A ভাগ B ভাগ C। আমরা বলেছিলাম যে ভাগ করার জন্য আপনি এখানে স্ল্যাশ ইউজ করবেন। দেন আপনাকে এখানে প্রিন্ট করতে হবে কাকে, যে এখানে আপনি মানটা নিচ্ছেন তাকে, অর্থাৎ প্রিন্ট করতে হবে DIV কে। তো আমি এখানে স্টার্ট করলাম, স্টার্ট করার পরে 3টে সংখ্যা নিলাম, যেহেতু 3টে সংখ্যা ভাগফল নির্ণয় করতে বলছে। দেন আমি ভাগ করলাম, ভাগ করাকে ডিভাইড বলি, ডিভাইডকে আমরা DIV এর মাধ্যমে লিখতেছি A স্ল্যাশ B স্ল্যাশ C। দেন প্রিন্ট করলাম DIV কে, দেন হচ্ছে কাজের দি এন্ড। এই হচ্ছে আপনার 3টি সংখ্যার ভাগফল নির্ণয়। আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরেও বলা হয়েছে যে 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য ফ্লোচার্ট আঁকবো। তো আমরা 3টি সংখ্যার গড় নির্ণয় করব, তার জন্য হচ্ছে ফ্লোচার্ট আঁকবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের 3টে সংখ্যা নিতে হবে। আমরা 3টে সংখ্যা নিলাম, 3টে সংখ্যা নেওয়ার পর আমাকে এখানে কি করতে হয়, সাম করতে হয়। আমরা বলেছিলাম যে সাম করবো A প্লাস B প্লাস C এর মাধ্যমে। দেন আমাদেরকে কি করতে হবে, সামের পরের কাজ হচ্ছে অ্যাভারেজের মান বের করা। অ্যাভারেজের জন্য হচ্ছে আপনাকে এখানে আবার আরেকটা প্রক্রিয়াকরণ চিহ্ন ইউজ করতে হবে, কারণ এখানে আপনি আবার যোগ বিয়োগের কাজ করতেছেন। সেক্ষেত্রে AVG ইকুয়াল টু সাম বাই 3 এভাবে লিখবো, AVG ইজ ইকুয়াল টু সাম বাই 3। দেন আমাদেরকে কি করতে হবে, আউটপুট আকারে দেখাতে হবে। আউটপুট আকারে দেখানোর জন্য আমরা প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্ট করব কাকে, AVG কে। এন্ড দেন আমাদের কাজের দি এন্ড করতে হবে। এন্ড করার জন্য হচ্ছে আমরা এরকম ভাবে একটা চিহ্ন ইউজ করব, তার মাধ্যমে আমরা কাজের দি এন্ড করব। সো এই হচ্ছে আপনার 3টে সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট। তো আশা করি মোটামুটি ভাবে আপনাদেরকে 5টা অ্যালগরিদম প্লাসটা ফ্লোচার্ট দেখানো হয়েছে। আমরা ইনশাআল্লাহ আরো ফ্লোচার্ট, আরো অ্যালগরিদম উদাহরণ নেক্সট কোনো ক্লাসে দেখব। এই হচ্ছে বেসিক কিছু ফ্লোচার্ট সংক্রান্ত আপনাদের সাথে আলোচনা। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো থেকে সি প্রোগ্রামের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।